হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের ম্যাথের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2009 সালে যে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল, সেখানে ম্যাথ থেকে টোটাল কিন্তু 25 এমসিকিউ প্রশ্ন কিন্তু এসেছিল। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাস নম্বর 8। অলরেডি আমরা 7টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে পিএসসি মিসলেনিয়াস ম্যাথের পিআইকিউ সিরিজের কিন্তু একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। কারণ এই সিরিজে আমরা বিগত বছরে অর্থাৎ 2002 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিগত বছরের গণিতের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করছি। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করে নিও। দেখো, আমরা দেখবো এবার কি 2009 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। চলো দেখে নিই আমরা। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? এমন একটি সংখ্যা নির্ণয় করো 3 এর 4 এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27 এর 64 এর অনুপাত হচ্ছে একই হবে। তাহলে কিভাবে করব এটা? মনে করো যে সংখ্যাটা হচ্ছে x। এবারে কি বলছে যে 3 এর 4 মানে 3/4 এর সঙ্গে যে সংখ্যাটার যে অনুপাত এবং তার সঙ্গে মানে তার বলতে আবার x এর সঙ্গে মানে সংখ্যাটির সঙ্গে 27/64 এর যে অনুপাত এটা কিন্তু ইকুয়াল হবে। মানে একই হবে বলেছে মানে ইকুয়াল হবে। তাহলে এখানে এইভাবে করলে কি হবে? এই x টা এখানে নিচে আছে, এই x টা উপরে আছে। তাহলে কণাকণি গুণ হলে কি হবে? x স্কয়ার হবে। x গুলো গুণ হয়ে যাবে। আর এদিকে এটা কি পড়ে থাকবে? এদিকে এটাও কিন্তু পরস্পরের সঙ্গে গুণ হয়ে যাবে। 3/4 আর 27/64 কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এবারে আমরা স্কোয়ারটা তুলে দেবো। তাহলে এটা কি এদিকে কি হবে? রুট হয়ে যাবে। 3 ইন্টু 27 কে একটু ভেঙে নিই। 3 তিরিকে 3 9 27। ওকে? 4 ইন্টু 4 ইন্টু 16। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে একটা 3 পাবো। আর 9 থেকে একটা 3 পাবো। এখান থেকে একটা 4 পাবো। আর 16 থেকে একটা 4 পাবো। তাহলে কত হলো? 9/16। ওকে? এটা হলো x এর মান। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন বি 9/16। চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন কি আছে। 137 এর মাথায় হচ্ছে পাওয়ারে কি আছে? 731। সংখ্যাটির শেষ অঙ্কটি হচ্ছে কত? শেষ অঙ্কটি মানে কি? অ্যাকচুয়ালি যে সংখ্যাটা সাজাই আমরা একক, দশক, শতক এভাবে সাজাই। তাহলে শেষ অঙ্ক মানে কি? এককের অঙ্ক। ঠিক আছে? এককের অঙ্ক কত সেটা আমরা কিভাবে বের করব? যে 137 এর পাওয়ারে হচ্ছে 731। আমায় কি করতে হবে? এই 731 কে 4 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? 4 এ 1 এ 4, 3 নামলো, এই 3 টা নেমে গেল। 4 আষ্টে 32। তারপরে বিয়োগ করলাম। এই উপরে একটা নেমে গেল। 4 দুগুণে 8। ভাগশেষ কত পড়ে থাকলো? ভাগশেষ পড়ে থাকলো হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের কাজ। এই 3 টাকে আমায় কি করতে হবে? এখানে কত ছিল? 137। তাহলে শেষ অঙ্ক কি? শেষ অঙ্ক কি আছে? শেষ সংখ্যা 7 আছে। 7 এর পাওয়ারে 3 বসাতে হবে। 7 এর পাওয়ারে 3 মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7। আমার দরকার হচ্ছে এককের সংখ্যা। আমার দশকও দরকার নেই, শতকও দরকার নেই। তো আমরা সবসময় এককের নিয়ে কাজ করব। তাহলে 7 সাথে কি হয়? 49। আমার শুধু 9 লাগবে। 9 সাথে 63। আমার শুধু এককের সংখ্যা লাগবে মানে 3। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি 3 হবে। ঠিক আছে? যদি ভাগটা মিলে যেত তাহলে কি ধরতাম আমরা? 4 পাওয়ারে 4 ধরতাম। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন। ৩২ কেজি দরে দার্জিলিং চা'র সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32 টাকা 40 পয়সা দরে বিক্রি করলে 20% লাভ হবে? এখানে কিন্তু এই টাকায় বিক্রি করলে কিন্তু 20% লাভ হবে বলেছে। তাহলে আমার কথা হচ্ছে এটাতে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? সিপি বের করতে হবে। এটা কি? এটা হচ্ছে এসপি। এসপি আমাকে দেওয়া রয়েছে। তাহলে সিপি বের করতে হলে কি করতে হবে? এই 32.40 পয়সা এটা কি? ৩২ টাকা ৪০ পয়সা এটা কি? এটা এসপি। আর 20% লাভ মানে কি? মানে 120। তাহলে 100 কত? না 100 কত? এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এই দশমিকটা তুলে দিই এখানে। তাহলে 100 চলে আসবে। 100, 100 কেটে গেল। 0, 0 কেটে দিলাম। 12 দিয়ে কাটি। 12 দুগুণে 24। 12 সাথে 84 মানে সিপি হচ্ছে কত হলো? সিপি সমান হলো 27 হলো। তাহলে এবারে আমরা করতে পারবো অঙ্কটা। কি করে? অ্যালিগেশনের মাধ্যমে। তাহলে দার্জিলিং চা আর হচ্ছে আসাম চা। তাই তো? তাহলে কি বলছে? ৩২ টাকা কেজি দরে দার্জিলিং চা। কত টাকা? ৩২ টাকা। আর আসাম চা কত টাকা? হচ্ছে 25 টাকা। আমরা মিশাচ্ছি, যে মিশাচ্ছি সে সিপিটা কত? 27 টাকা। আমরা মিডল টার্মও পেয়ে গেছি। ঠিক আছে? 27 টাকা। এবারে আমরা কি জানি যে এই যে দুটো উপরের দুটো সেটা কিন্তু একটা কি হবে? মিডলের থেকে বড় হবে এবং একটা ছোট হবে। তো এটা বড় আছে এবং সেটা আমরা সেভাবে কি করব? বিয়োগ করব। তাহলে 32 থেকে 27 বাদ দিলে কত হবে? হুম? 5 হবে। আর 27 থেকে হচ্ছে এই 25 বাদ দিলে কত হবে? 2।
এইটাই হচ্ছে অনুপাত। ঠিক আছে? কি অনুপাত হলো? তাহলে 2:5 অনুপাতে কিন্তু মেশাতে হবে। সঠিক উত্তর কি হবে? অপশন এ 2:5 অনুপাত। দেখো, পরের প্রশ্ন দেখো। ৫ টি সংখ্যার প্রথম ৪ টির গড় হচ্ছে ২৬। শেষ ৪ টির গড় কত? গড় কত বলেছে? ২৫। ঠিক আছে? তাহলে ১ম এবং পঞ্চম সংখ্যার অন্তরফল নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে করব এটা? তাহলে ধরে নাও যে ৫ টা সংখ্যা A, B, C, D এবং E। এই হচ্ছে ৫ টা সংখ্যা। তাহলে প্রথম ৪ টি মানে কি? A+, B+, C+, D। এই ৪ টের সংখ্যার গড়। গড় কত? ২৬ বলেছে। তাহলে টোটাল কত হবে? যোগ করলে ২৬ × ৪ মানে হচ্ছে ১০৪। এবং শেষ ৪ টি মানে কোনগুলো হচ্ছে? মানে B প্লাস সি প্লাস ডি প্লাস ই। শেষ ৪ টি গড় কত বলেছে? ২৫ বলেছে। তাহলে তার সমষ্টি কত হবে? ২৫ × ৪ ১০০। তাহলে এদের মধ্যে কমন কি আছে? BCD, এখানেও BCD। এবার এখান থেকে যদি আমি A মাইনাস E করি, মানে প্রথম সংখ্যা থেকে পঞ্চম সংখ্যাটা বাদ দিই, তাহলে কি হবে? তাহলে আমাকে ১০৪ থেকে আমাকে ১০০ বাদ দিতে হবে। ঠিক আছে? মানে আল্টিমেট কত উত্তর হবে? ৪। এটাই আমাদের চেয়েছে, প্রশ্ন জিজ্ঞেস করেছে যে প্রথম এবং পঞ্চম সংখ্যার হচ্ছে অন্তরফল কত? কত? ৪ হবে। বুঝতে পেরেছো? চলো দেখে নিই ৫ নম্বর প্রশ্ন। ২/৪ × ২/৫ এর সমান একটি ভগ্নাংশের হর হচ্ছে ৭ হলে তার লব হবে কত? তাহলে আগে আমাকে এই ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা এর সমান, এটাকে ভেঙে নিই আমরা। এটা ভেঙে নিই একটু। তাহলে ২ বাই কি আছে? ৪ × ২/৫ ভাঙলে কি হবে? ২/৫ × ৪ = ২০, ২২। ২২/৫। ২২/৫ মানে কি? হচ্ছে ৫ টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে ১০/22। ১০/22 মানে কি? ৫/১১। এবার কি? ধরে নাও যে ভগ্নাংশের হর 7, লব কত আমি জানি না। ধরে নাও যে ভগ্নাংশের লব হচ্ছে x। আর কি? হর কত? 7 বলেছে। এবং এর সমান হবে। এটা কত বেরিয়েছে এখন? এটা বেরিয়েছে এখন ৫/১১। তাহলে এটা আমি সমান করতে পারি। এবার কণাকণি গুণ করে দিই এটা। যে 11x সমান হচ্ছে 35। x সমান হচ্ছে কত? 35/11। মানে কি হলো? 11 3 এ 33, 3 পূর্ণ 2/11। এটা হবে সঠিক উত্তর। মানে অপশন সি 3 পূর্ণ 2/11। চলো দেখি ৬ নম্বর প্রশ্নে কি আছে। তোমার খাতার একটি পাতা ১৫ সেমি লম্বা এবং ১২ সেমি হচ্ছে কি? ১২ সেমি হচ্ছে চওড়া। তাহলে চারপাশে ২ সেমি মার্জিন দিয়ে বাকি অংশে হচ্ছে লেখা হলে কি বলছে? যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত? তাহলে কিভাবে বের করব? যদি আমি প্রথমে কি করতে পারি? যে প্রথমে খাতার ক্ষেত্রফল বের করলাম। তারপরে যে অংশে লেখা হয়েছে তার ক্ষেত্রফল বের করলাম। দিয়ে বাদ দিলে কিন্তু লেখা হয়নি, তাহলে বেরিয়ে যাবে। তাহলে খাতার ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ১৫ × ১২। ১৫ × ১২ হলে কত হবে? ১৮০। ১৮০ সেমি স্কোয়ার করে দিলাম আমি। হলো বর্গ সেমি। এবার লেখা হয়নি বলছি। বলছি কি লেখা হয়েছে। লেখার অংশে দৈর্ঘ্য লেখার অংশের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমে ছিল ১৫। এবার ২ দিকে যদি আমি, ধরো এইটা খাতা। এবারে ২ সেমি চওড়া হচ্ছে মার্জিন দিয়েছি আমি চারিদিকে। ঠিক আছে? এটা ২ সেমি, এদিকে ২, এদিকে ২, এদিকেও ২। তাহলে এটা ছিল দৈর্ঘ্য। এদিকে ২ বাদ গেছে, এদিকে ২ বাদ গেছে। তাহলে লেখা হয়েছে যে তার যে দৈর্ঘ্যটা কত হবে তাহলে? এদিকে ২ বাদ, এদিকে ২ বাদ, মানে ৪ বাদ। ১৫ থেকে ৪ বাদ দিলে কত হবে? হ্যাঁ? ১১ সেমি। আর লেখা অংশের হচ্ছে প্রস্থ কত হবে? প্রস্থ সেম, এদিকে ২ বাদ যাবে, ওদিকে ২ বাদ যাবে। মানে ১২ - ৪ মানে কত হবে? ৮ সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে কি? ১১ × ৮ সমান হচ্ছে ৮৮ বর্গ সেমি। ঠিক আছে? তাহলে লেখা হয়নি। তাহলে হয়নি তার ক্ষেত্রফল কত হবে? বলো? তাহলে আমি কি করব? ১৮০ থেকে ৮৮ বাদ দিলে বেরিয়ে যাবে। তাহলে বাদ দিলে কত হবে? ৯২। ৯২ বর্গ সেমি। ঠিক আছে? সঠিক উত্তর কি? অপশন বি ৯২ বর্গ সেমি। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কিউ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১২১/২৫৬ অংশ। কি বলছে? পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ১২১/২৫৬।
ঠিক আছে? তাহলে পি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিউ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত অংশ হবে? তাহলে দুটোই কিন্তু বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু কিভাবে আসে? রুট করে আসে। যদি আমরা ১২১/২৫৬ কে যদি আমরা রুট বা বর্গমূল করে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে কত হবে? এটা ১১ বাই কত? বলো? মুখে, মুখে বেরিয়ে যাবে বলো? কত? ১৬। ঠিক আছে? এটাই হবে কিন্তু উত্তর। ওকে? অপশন এ ১১/১৬। আবার যদি এটা বাহু বলেছে তাই। ঠিক আছে? এই যে ক্ষেত্রফল বলতো, তাহলে কিন্তু কি করতাম আমরা? স্কয়ার করে দিতাম। চলো দেখি ৮ নম্বর প্রশ্ন। একটি আয়তাকার প্রাঙ্গণের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:1। ঠিক আছে? এবং ক্ষেত্রফল হচ্ছে ১৯২। ওকে? প্রাঙ্গণটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? বলো কিভাবে বের করবে? একবারে সহজ অঙ্ক এটা। তাহলে যদি অনুপাত বলেছে তাহলে আমি কি করব? তার ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, এটা 3x এটা x, তাই না? তাহলে তাই যদি হয়, এবার ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 3x ইন্টু x সমান হচ্ছে ১৯২। তাহলে 3x স্কয়ার সমান হচ্ছে ১৯২। x স্কয়ার সমান কত হবে? এর ভাগ করলে কত হবে? এটা হবে ৬৪ আর x সমান হবে ৮। ঠিক আছে? তাহলে ৮ যদি কি হয়? x হয়। তাহলে 3x সমান কত হবে? ৮ ৩ এ ২৪ আর x সমান কত হবে? ৮ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ ২৪ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে ৮ মিটার। ঠিক আছে? চলো দেখি ৯ নম্বর প্রশ্ন কি আছে? একটি পিপায় ৫ কেলি ৪৩২ লি সরষের তেল আর একটি পিপায় কি ৫ কিলি ৯১৭ লি নারকেল তেল কিন্তু আছে। ২ রকমের তেল পৃথকভাবে একই মাপের কয়েকটি টিনে সম্পূর্ণ ভর্তি করে রাখা হলো। তাহলে প্রত্যেকটি টিনে সবচেয়ে বেশি কত লিটার তেল ধরবে? ঠিক আছে? কি করতে হবে? ১ম এ এটাকে আমাকে কি করতে হবে? লিটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে ১ম টা লিটারে প্রকাশ করলে কি হবে? যেমন আছে তেমন করে বসিয়ে দাও। যে ৫,৪৩২ লিটার। এটা হবে ৩২ লিটার। আর পরেরটা কত হবে? ৫,৯১৭ লিটার। ঠিক আছে? এদেরকে কি করতে হবে আমাকে? গসাগু করতে হবে। গসাগু করলে কিন্তু হয়ে যাবে। গসাগু করতে হবে। ঠিক আছে? গসাগু ২ ভাবে করা যায়। একটা কি করা যায়? এদেরকে উৎপাদক করে দিলাম। দিয়ে যেগুলো কমন ফ্যাক্টর থাকবে সেটাই হবে কি? এদেরও উত্তর। এটা করা যায়। আরেকটা কিভাবে করা যায়? ভাগ প্রক্রিয়া করা যায়। কেমনভাবে করি আমরা চেষ্টা করি। ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয়? ৫, ৪, ৩, ২ এবার হচ্ছে ৫, ৯, ১, ৭। ১ম এ ১ দিয়ে দিই। তাহলে ৫, ৪, ৩, ২ বিয়োগ করি। কত হচ্ছে? এদিকে ৫, এদিকে হচ্ছে ৮, এদিকে ৪। পরের লাইনে এটা আসবে। ৫, ৪, ৩, ২ ঠিক আছে? কত দিয়ে দেবো? অ্যা ৯ ৪ এ ৩৬, ৯ দিয়ে আরো বেশি হয়ে যাচ্ছে। ১০ দিয়ে দিলেও বেশি হয়ে যাচ্ছে। ১ দিয়ে করিয়ে দেখি। তো ১ দিয়ে করলাম কত হবে এটা? ৪৮৫। ৪৮৫ এটা বাদ দিলে কত হবে? ১ সেকেন্ড দাঁড়াও। বসানোটা ভুল হয়েছে। বসিয়ে দিই ভালো করে এটা। হ্যাঁ, ৪৮৫ হলো? বাদ দিলে কত হবে? এদিকে ২ নামবে। ২ নেমে গেল পরের বারে। ৮ এদিকে নামলো কত হচ্ছে? ৫, ৫৮২ আবার ১ দিয়ে দিতে পারি আমি। ৪৮৫ বিয়োগ করলে কত হবে এটা? এটা হবে ৭, এটা হবে ৯। এবারে কত আসবে এটা? ৪৮৫ পরের বারে। হলো? ৪৮৫ আসলো। ৪৮৫ হচ্ছে ৫ দিয়ে ভাগ চলে যাবে। কারণ ৫ ৭ এ ৩৫, ৫ ৯ ৪৫, ৩ এ ৪৮ ভাগ চলে যাবে। তাহলে সঠিক উত্তর কি হলো? ৯৭, ৯৭ কিন্তু এখানে কোনটাই নয়। এখানে ৯৭ কিন্তু নেই। তো সঠিক উত্তর কি হবে? উপরের কোনটিই নয়। বুঝতে পেরেছ? চলো দেখি পরের প্রশ্ন ১০ নম্বর প্রশ্ন। ১ লিটার জলের ওজন হচ্ছে ১ কেজি হলে কত ঘন মিলিলিটার জলের ওজন ০.১ গ্রাম হবে? বলো। তাহলে কি আমরা কি জানি? যে ১ লিটার ১ লিটার সমান কি? ১ ঘন ডেসিমি। তাই তো?
এটা তো আমরা জানি। তাহলে সমান আমরা কি বলতে পারি যে 1000 ঘন সেমি বলতে পারি তো? 1000 ঘন সেমি এটা বলতে পারি। সমান কি বলতে পারি যে 1000 ইন্টু 1000 হচ্ছে ঘন মিলিও বলতে পারি। ওকে? 1 লিটার সমান। তাই না? মানে অ্যাকচুয়ালি 1 কিলোলিটার সমান। বুঝতে পেরেছো তো? তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি বলতে পারি 1 কিলো মানে 1 কেজি। 1 কেজি সমান কি 1000 গ্রাম। 1000 গ্রাম। 1 গ্রাম সমান 1 গ্রামের আয়তন কত হবে? আয়তন কত হবে? 1000 ঘন মিলি। ওকে? 1 গ্রামের আয়তন। তাহলে 0.1 গ্রামের হচ্ছে আয়তন কত হবে? তাহলে 1000 ইন্টু 0.1 মানে হচ্ছে 100 ঘন মিলি। ঠিক আছে? তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি 100 ঘন মিলি। ওকে? চলো দেখি পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর হচ্ছে 1/1/15। ভগ্নাংশটি কত? তাহলে মনে করো যে এই ভগ্নাংশটা হচ্ছে কি x, ঠিক আছে? এবং তার অনন্যক মানে কি হবে? তাহলে 1/x এটা তো অনন্যক আর এটা ভগ্নাংশ। এবার কি বলছে? অনন্যকের থেকে তার যে অন্তর্ফল ভগ্নাংশের যে অন্তর্ফল সেটা কত হচ্ছে? সেটা সমান হচ্ছে 1 বাই এ অ এই 1/1/15 1/1/15 মানে কি? মানে হচ্ছে 15 একে 16 16/15 পরের লাইনে করি। এটা বিয়োগ করে দিই। তাহলে এটা x 1 মাইনাস x স্কয়ার সমান হচ্ছে 16/15 তাই তো? করণে গুণ করে দিই এবারে। ঠিক আছে? তাহলে 16x সমান হচ্ছে 15 মাইনাস 15 এক্স স্কয়ার হয়েছে। এগুলোকে সবগুলোকে একদিকে করে দিই। তাহলে 15 এক্স স্কয়ার মাইনাস হচ্ছে মাইনাস না প্লাস 16x মাইনাস 15 সমান হচ্ছে 0। এবার 15 আর 15 কথায় 225 এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাই 225 কে যদি আমি ভাঙি কি হবে? 5 4 এ 20 5 5 এ 25 5 9 45 মানে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝখানে কিন্তু 16 আসবে। তাতে ডিফারেন্স। ৩ তিরিকে ৯। দেখো ৫ ৫ এ ২৫, ৩ তিরিকে ৯। ২৫ আর ৯ কিন্তু বিয়োগ করলে কিন্তু ১৬ আসে। তাই তো? তাহলে এটা করা যাবে। তাহলে ২৫ 15 এক্স স্কয়ার প্লাস হচ্ছে 25 এক্স মাইনাস 9 এক্স ঠিক আছে? মাইনাস 15 সমান হচ্ছে 0। পরের লাইন এখানে করি। তাহলে এবার কমন নেব আমরা। কি কমন নেব? এখানে কমন নেব যে এখানে হবে এটা 5x কমন যাবে। 5x কমন নিলাম। তাহলে 3x পড়ে থাকবে। প্লাস হচ্ছে 5 তাই তো? x টা কমন নিয়ে নিয়েছি। আর এখানে কি হবে -3 কমন নেব। তাহলে 3x পড়ে থাকবে। প্লাস হচ্ছে 5 হবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? ইকুয়াল টু 0 ঠিক আছে? ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে একটা কি আসলো? 5x মাইনাস 3 আসলো। আর একটা 3x প্লাস 5 আসলো। ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এইটা সমান 0 এটা সমান 0 এটাও 0 এটাও 0 তাহলে এখান থেকে কি আসবে? যে 5x সমান হচ্ছে -3 ছিল। ঠিক আছে? তাহলে এটা 3 হয়ে যাবে। মানে x সমান হচ্ছে 3/5 আসবে একটা। আর এখান থেকে এটা কি আসবে? যে 3x সমান -5 হয়ে যাবে কিন্তু। -5 হয়ে যাবে। তাহলে x সমান কি হবে? -5/3 ঠিক আছে? -5/3 তাহলে মাইনাসটা কিন্তু আমরা নেব না। আমরা নেব প্লাসটা। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন ডি 3/5 বুঝতে পেরেছো? দেখো পরের প্রশ্ন। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 14/15 ঠিক আছে? দুটি সংখ্যার গুণফল কি 14/15 ভাগফল হচ্ছে 35/24 হলে সংখ্যা দুটি কি, কি বলো? তাহলে আমি মনে করলাম যে একটা সংখ্যা x একটা সংখ্যা y তাহলে গুণফল মানে কি? xy ঠিক আছে? xy মানে কি বলেছে? 14/15 তাই তো? আর কি বলেছে? যে তাদের ভাগফল মানে x/y সমান কত বলেছে? যে 25/24
আমি যদি এটা করে দিই যে এই দুটোকে যদি গুণ করে দিই তাহলে এই দুটো গুণ করে দেবো, তাই না? তাহলে x, y এর সঙ্গে যদি আমি x/y মানে গুণফল আর ভাগফলে যদি আমি গুণ করে দিই তাহলে কি করব? 14/15 একেও কিন্তু আমি গুণ করে দেব। এই 25/24 একেও কিন্তু আমি গুণ করে দেব। তাই না? গুণ করলে কি y গুলো কেটে গেল। এখানে কি পড়ে থাকলো? x²। আর এদিকে কাটাকাটি করে কি আসবে? দেখো, কি দিয়ে কাটা যাবে? 5 দিয়ে কাটি। ৫ ৩ এ ১৫, ৫ ৫ এ ২৫, ৫ ৫ এ এটা ৩৫ ছিল। ঠিক আছে? ২৫ না, এটা ৩৫। এটা ৩৫ ছিল। তাহলে ৫ ৭ এ ৩৫ আর এদিকে কাটাকাটি করি। ২ ৭ এ ১৪, ২ ১২ এ ২৪। তাহলে এদিকে কত থাকছে হচ্ছে? পরের এখানে করে দিই ৪৯ বাই হচ্ছে ৩৬। তাহলে x সমান কত হচ্ছে? ৭/৬ রুট হয়ে যাবে। তাহলে x সমান বেরোলো হচ্ছে ৭/৬। এটা x এর মান বেরোলো। এবারে আমার কথা হচ্ছে আমরা জানি কি? যে x, y সমান হচ্ছে ১৪/১৫। তাহলে x এর মান যদি বসিয়ে দিই আমি তাহলে y ইনটু ৭/৬ সমান হচ্ছে ১৪/১৫। তাহলে y সমান কি হবে? ১৪/১৫ ইনটু ৬/৭। ওকে? ৭ দুগুণে ১৪, ৩ দুগুণে ৬, ৩ ৫ এ ১৫। তাহলে y সমান কি বেরোলো? ৪/৫ বেরোলো। ঠিক আছে? তাহলে y সমান কি বেরোলো? যে y সমান ৪/৫। ঠিক আছে? সঠিক উত্তর কি হলো? যে y সমান হচ্ছে ৪/৫ আর x সমান হচ্ছে ৭/৬। অপশন সি। ওকে? চলো দেখি ১৩ নম্বর প্রশ্ন কি আছে? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। এদের গসাগু হচ্ছে ১০ হলে সংখ্যা দুটির গুণফল কত? একবারে সহজ অঙ্ক এটা। একবারে পাতি অঙ্ক। ধরি এটা 2x, এটা 3x আর গসাগু মানে কি? কমন ফ্যাক্টর। যাকে আমার কি হবে? x যেটা দুটোর মধ্যে আছে। x সমান ১০ আর গুণফল কত হবে? 2x ইন্টু 3x মানে কি? 6x²। 6x² মানে কি? x এর মান কত? ১০। ১০ স্কয়ার। ১০ স্কয়ার মানে কি? 6 ইন্টু 100 মানে ৬০০। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? অপশন এ। মুখে, মুখে হয়ে যাবে এটা। এটা করার খাতা পেন দিয়ে করার কোনো দরকার নেই। এমনি মুখে, মুখে হয়ে যাবে। ১৪ নম্বর অঙ্ক দেখো। ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকবে? ১০ এর কথাটা পরে আসি। ফার্স্ট আমরা কি করব এই অঙ্কের ক্ষেত্রে? কি করি আমরা? এগুলোকে সবগুলোর লসাগু করে নেব। তাই তো? কি করব? লসাগু। লসাগু। ওকে? তাহলে করি আমরা। ১৬, ২৪, ৩০, ৩৬। লসাগু করলে ১ম কি দিয়ে করব? ৪ দিয়ে করি। ৪ ৪ এ ১৬, ৪ ৬ ২৪, ৩০ থেকে যাবে, ৪ ৯ ৩৬। ২ দিয়ে করি। ২ দুগুণে ৪, ২ তিনে ৬, ২ ১৫ ৩০, ৯ থেকে যাবে। এবার ৩ দিয়ে দিই। ৩ ২ থেকে যাবে, ৩ ১ এ ৩, ৩ ৫ এ ১৫, ৩ তিরিকে ৯ আর যাবে না। তাহলে গুণ করি ৩ ৫ এ ১৫, ৩০, ৩০ তিনে ৯০, ৯০ ইন্টু ৮ মানে হচ্ছে ৭২০। ৭২০ হচ্ছে কি? ৯ ৮ ৭২, ৭২০। ৭২০ হচ্ছে লসাগু। এই অঙ্কটা দুভাবে করা যায়। কি বলেছে? ৫ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? ৫ টা হচ্ছে 9 তাই তো? তাহলে হয় আমাকে এর সঙ্গে মাল্টিপল করে, করে আমাকে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি যেতে হবে আমাকে। বেশি গেলে হবে না। এর কাছাকাছি যেতে হবে। এটা করতে হবে। না হলে আমাকে কি করতে হবে? এটাকে হচ্ছে ভাগ করে দিতে হবে। কি দিয়ে? হচ্ছে ৭ দিয়ে আমাকে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একে ৭ দিয়ে ভাগ এই ৭ দিয়ে ৭২০ দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে ৭২০ দিয়ে ভাগ করি। ৭২০ একে ৭২০ বিয়োগ করি। ৯ নামলো। এদিকে কত? ৭, এদিকে ২ আর একটা ৯ নামাই। কি দিয়ে দেবো আমরা? ৩ দিয়ে দেবো। ঠিক আছে? ৩ দিয়ে দিলে কি হবে? ০, ৩ দুগুণে ৬, ৩ সাতে ২১ কারণ এর বেশি দিলে বেশি হয়ে যাবে। এখানে ৯ নামলো, এখানে ৩ নামলো, এখানে হচ্ছে ৬ আর একটা ৯ নেমে যাবে। তাহলে সবগুলো ৯ শেষ হয়ে যাবে। এবার কত দিয়ে দেবো আমরা? যদি আমরা দিই হচ্ছে ৭ দিয়ে ৭ সাতে ৪৯ হবে, ৭ ৮ ৫৬ হবে, ৭ ৯ ৬৩ ৯ টা বেশি হয়ে যাবে। তাহলে ৮ এ দিতে হবে। ৮ এ দিলে কি হবে? ০, ৬, ৭, ৫ বিয়োগ করি কত হচ্ছে? ৯, ৩, ৬
তাহলে এটা হচ্ছে এক্সেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা বাদ দিলে সেই সংখ্যাটা হবে যেটা হচ্ছে এইগুলো দিয়ে বিভাজ্য হবে। কিন্তু কথাটা হলো যে আগে এটা তাহলে আমরা করি। ৫ টা ৯ বিয়োগ করি এটা ৬৩৯ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? হচ্ছে ০, ৬, ৩, ৯, ৯ এটা দাঁড়াচ্ছে। কিন্তু শেষে একটা কথা বলেছে প্রতি ক্ষেত্রে ১০ কিন্তু অবশিষ্ট থাকবে। তাহলে ১০ যদি অবশিষ্ট থাকতে হয় তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? ১০ যোগ করতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? 99370 ওকে? এটা হবে সঠিক উত্তর অপশন সি। এইটা মাথায় রাখবে। এইটা হচ্ছে স্টার মার্কস। ঠিক আছে? এই যে ১০ অবশিষ্ট থাকবে। ঠিক আছে? এই কথাগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে। চলো দেখি পরের প্রশ্ন ১৫ নম্বর প্রশ্ন। ২ ব্যক্তি একই স্থান থেকে একসাথে গন্তব্যের দিকে 3.75 কিমি পার ঘন্টা এবং 3 কিমি পার ঘন্টা বেগে রওনা হয়ে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি অপেক্ষায় ৩০ মিনিট আগে গন্তব্যস্থানে পৌঁছালে গন্তব্যস্থানের দূরত্ব কত? কি বলছে? ২ জন ব্যক্তি একটা জায়গায় যাচ্ছে। এবার কি হচ্ছে? একজনের গতিবেগ হচ্ছে ৩.৭৫ একজনের গতিবেগ হচ্ছে ৩ কিমি পার ঘন্টা। এবারে দুজনের মধ্যে যে সময়ের যে ডিফারেন্স কেউ আগে পৌঁছাচ্ছে, কেউ পরে পৌঁছাচ্ছে কারণ গতিবেগ আলাদা। যার কারণে সময়ের ডিফারেন্স হচ্ছে ১ম জন থেকে ২য় জনের সময়ের ডিফারেন্স কত হচ্ছে? ৩০ মিনিট। তাহলে দূরত্ব কত? যে গন্তব্যস্থানের যে দূরত্ব সেটা কত? সেটা আমরা কিভাবে করব? এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু অন্যরকমভাবে করব। ঠিক আছে? কিভাবে করব? ধরে নাও ১ম জনের স্পিড হচ্ছে s1 দ্বিতীয় জনের স্পিড হচ্ছে s2 তাই যদি হয় ১ম জনের স্পিড কত বলেছে? ৩.৭৫ আর দ্বিতীয় জনের স্পিড কত বলেছে? হচ্ছে ৩ কিমি। তাহলে কাটাকাটি করলে কি হবে? এই দশমিক তুললে কি হবে? নিচে ১০০ চলে আসবে। ওকে? নিচে তাহলে ১০০ চলে আসবে। তাহলে কাটাকাটি করতে হবে আমাকে। কাটাকাটি করি। অ্যা ৫ দিয়ে কাটি ১ম এ। ৫ ২০ ১০০ ৫ ৭ এ ৩৫ ৫ ৫ এ ২৫ ৩ ২৫ এ ৭৫ ৫ ৫ এ ২৫ ৫ ৪ এ ২০ তাহলে কত আসছে? হচ্ছে ৫/৪ আসছে। এটা হচ্ছে কি? S1/S2 মানে ১ম জনের স্পিড বাই দ্বিতীয় জনের স্পিড। এবারে স্পিডের সঙ্গে টাইমের যে রেশিও সেটা কিন্তু উল্টো হয় সবসময়। এটা মাথায় রাখবে। কারণ স্পিড বেশি হলে টাইম কম লাগবে। আর স্পিড কম হলে টাইম কিন্তু বেশি লাগবে। তাই উল্টো হয় সবসময় ব্যস্ত অনুপাতে হয়। তাহলে তার রেশিও সেটা কত হবে? ৫/৪ হবে। এই যে গ্যাপটা দেখো দুজনের মধ্যে কিন্তু গ্যাপ আছে। টাইমের যে ইউনিটে কিন্তু উল্টে গেল এবং দুজনের মধ্যে গ্যাপ তৈরি হলো। ১ম জনের ৪ হলো, দ্বিতীয় জনের কিন্তু ৫ হলো। এই গ্যাপ কত হচ্ছে? ১ ইউনিট। এই ১ ইউনিট মানে কিন্তু ৩০ মিনিট। ১ ইউনিট গ্যাপের জন্য কিন্তু ৩০ মিনিট সে আগে পৌঁছচ্ছে। ঠিক আছে? কারণ তার স্পিড বেশি তাই কম সময় লাগছে তার। এবং সে ৩০ মিনিট কিন্তু আগে পৌঁছচ্ছে। এবার যেকোনো একটা আমি টাইমার সঙ্গে যদি স্পিড আমি গুণ করি তাহলে কি বেরোয়? যে ডিসট্যান্স সমান কি? স্পিড ইনটু টাইম। তাহলে টাইম এখান থেকে পেয়ে যাবো। যেকোনো একটা টাইম নিয়ে নিতে পারি আমি। আমি দ্বিতীয় টাইমটা নেব। কারণ ১ম স্পিডে কিন্তু দশমিক আছে। তাই আমি অত ঝামেলায় যাব না। তা দ্বিতীয় টাইমটা নিলে কি হবে? তা দ্বিতীয় টাইম কত হবে? ১ ইউনিট মানে ৩০ মানে কি? ৫ ইউনিট মানে কত হবে? ৫ ইনটু ৩০ মানে ১৫০ হচ্ছে। এটা কি? এটা টাইম। এর সঙ্গে যদি আমি স্পিড গুণ করি, স্পিড কত? দ্বিতীয় জনের কত ছিল? ৩ ছিল। ইনটু ৩ গুণ করলে কিন্তু আমার দূরত্বটা বেরিয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কি আমরা যেগুলো করছি অঙ্কটা, আমরা যে অঙ্কটা করছি সেটা কি কিমি পার ঘন্টা আছে। কিন্তু টাইমটা কিন্তু মিনিটে দেওয়া আছে। তাই একে ঘন্টায় করতে হলে কি করতে হবে? পুরোটাকে ৬০ দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে? দিয়ে কাটাকাটি করে দিই। ৩০ দুগুণে ৬০ তাহলে এটাই হবে অ্যান্সার। মানে কত হলো? ১৫/৭ ১৫/২ মানে হচ্ছে ৭.৫ এত কিমি। সঠিক উত্তর কি হলো? অপশন বি। বুঝতে পেরেছ? এভাবেও করা যায়। এটা মুখে, মুখে করা যায়। হয়তো অঙ্কটা অনেক জটিল মনে হতে পারে যে এত বড় করে অঙ্ক। না, এটা মুখে, মুখেই করা যায়। চলো, এখন টাইমের সঙ্গে যদি আমরা সময়ের রেশিও ধরি, এই স্পিডের সঙ্গে যদি সময়ের রেশিও ধরি, তাহলে কিন্তু ইজিলি করা যায়। উল্টে যাবে। ডিফারেন্স বেরিয়ে যাবে দিয়ে এইভাবে ইজিলি করা যায়। দেখো পরের প্রশ্ন দেখো। একটি বন্যাত্রাণ শিবিরে ১০০০ জন শরণার্থী তাদের ৭০ দিনে কিন্তু খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় ১০ দিন পরে আরো ২০০ জন শরণার্থী ওই শিবিরে এসে মজুদ হলে এই শিবিরে আসলে তাহলে মজুদ খাদ্য কতদিন চলবে? তাহলে ১ম এ কতজন ছিল? ১০০০ জন। ঠিক আছে? তাদের ৭০ দিনের খাবার ছিল। তাহলে এখন ১০ দিন হয়ে গেছে মানে আর কতদিন খাবার আছে? ৬০ দিনের। এই ব্যাপারটা কি বলছে? এখন আরো ২০০ জন যোগ দিয়েছে। মানে কতজন হয়েছে? ১০০০ ছিল এখন ১২০০ হয়ে গেছে। এটা কতজনে মানে কত দিনে চলবে? তাদের ৬০ দিনের খাবারটা আর কদিন চলবে? এখন ১২০০ জন হয়ে গেছে। তাহলে কাটাকাটি করে দিই আমরা।
দুটো শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে? এটা কাটি। ৬ ১০ ৬ দুগুণে ১২, ২ ৫ এদিকে ১০ আছে, ৫ আছে, মানে x সমান হচ্ছে ৫০ দিন। আর কদিন চলবে? ৫০ দিন চলবে। বুঝতে পেরেছ? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। ১৭ নম্বর প্রশ্ন। ১৫/১৬, ২৫/৩৬, ১৩/৩২। ঠিক আছে? এই ভগ্নাংশগুলির বড় ৩ টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। বড় ৩ টি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে গুণনীয়ক নির্ণয় করার ক্ষেত্রে ১ম এ আমাদের কি করতে হবে বলো? হুম? ১ম এ আমাদের কি করতে হবে? যে এদের হচ্ছে গসাগু করতে হবে। আমাকে গসাগু বের করতে হবে। এই ভগ্নাংশগুলোর গসাগু হচ্ছে বের করতে হবে। গসাগু করলে কি করতে হবে আমাকে? লবগুলোর হচ্ছে কি হবে? গসাগু হবে। ওকে? আর হরের হচ্ছে লসাগু করতে হবে। ঠিক আছে? হরগুলো হচ্ছে লসাগু করতে হবে। তাহলে আমি যদি এই ১৫, ২৫ এবং হচ্ছে ১৩, এদের যদি আমি মানে ১৫, ২৫ এবং ১৩ এদের গসাগু করি, তাহলে কত বেরোবে? ১ বেরোবে। কারণ কি? এরা হচ্ছে পরস্পরের হচ্ছে মৌলিক। ওকে? মানে এরা এই মানে ১ এবং এই সংখ্যা বাদে কিন্তু আর কোন সাধারণ উৎপাদক নেই। তাই এদের হচ্ছে HCF কিন্তু 1 বেরোবে। হলো? এটা এদের গসাগু বেরোলো। এবার নিচের গুলোকে আমাকে কি করতে হবে? হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে করি আমরা। ১৬, ৩৬ আর হচ্ছে ৩২। ৪ দিয়ে করি। ৪ ৪ এ ১৬, ৪ ৯ ৩৬, ৪ ৮ ৩২। আবার ৪ দিয়ে করি। ৪ ১ এ ৪, ৯, ৪ দুগুণে ৮। তাহলে হয়ে গেল। কি হলো? ৪ ৪ এ ১৬, ১৬ দুগুণে ৩২, ৩২ ৯ এ হচ্ছে ২৮৮। ঠিক আছে? আর এ কি দাঁড়ালো? গসাগু কি দাঁড়ালো? হচ্ছে ১। তাহলে প্রাথমিক ভগ্নাংশটা কি হলো? সেটা 1 বাই হচ্ছে মানে গ্রেটেস্ট হচ্ছে কমন ফ্যাক্টর। যেটা বেরোলো কি? 1 বাই হচ্ছে ২৬১। এবারে কি হবে? এবারে পরের যে ফ্যাক্টরগুলো বের করতে হলে আমাকে কি করতে হবে? এদের সঙ্গে কি করতে হবে? এদের সঙ্গে আমাকে গুণিতক উৎপাদক হচ্ছে মানে গুণ করতে হবে বা ভাগ করতে হবে। যদি যদি আমি ২৮৮ র সঙ্গে যদি আমি ২ দিয়ে ভাগ করি, ভাগ করলে কি হবে? হুম? তাহলে ২৮৮ ইন্টু 1/2, তাই না? তাহলে গুণ করলে কত হবে? হচ্ছে এই ২৮৮ দুগুণে হচ্ছে ৫৭৬। এটা হবে পরবর্তী হচ্ছে কমন ফ্যাক্টর। হলো? তারপর কমন ফ্যাক্টর কত হবে? তাহলে এর সঙ্গে ৩ গুণ করতে হবে। এই মানে অ্যাকচুয়ালি ৩ বলতে 1/2 ৩ ভাগ করলে 1/3 গুণ হবে। তাহলে এরপর কমন ফ্যাক্টর কত হবে? ৩ দিয়ে গুণ করলে হবে ১/৮৬৪। এটা তৃতীয় কমন ফ্যাক্টর। ঠিক আছে? আর আমাকে বলছে ৩ টে সাধারণ মানে গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তাহলে ৩ টে করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে। ঠিক আছে? যে 1/২৮৮, 1/২৭৬, এই ৫৭৬, 1/৮৬৪। বুঝতে পেরেছো? এইভাবে বের করতে হবে এটা। চলো দেখি পরের প্রশ্ন কি আছে দেখো। এক পরীক্ষায় ছাত্রদের ৮০% ইংরেজিতে এবং ৭০% অঙ্কে এবং ১৫০ জন হচ্ছে উভয় বিষয়ে কৃতকার্য হলো। ঠিক আছে? যদি ছাত্রদের সকলে অত্যন্ত একটি বিষয়ে কৃতকার্য হয়ে থাকে, তাহলে ছাত্রদের সংখ্যা নির্ণয় করো। তাহলে কিভাবে করবে বলো? সহজ প্রশ্ন বলো। পারবে তোমরা অঙ্কটা। ১০০ র মধ্যে তাই তো? ৮০% আর ৭০%, তাহলে ৮০ প্লাস ৭০ মানে কত হচ্ছে? ১৫০ হয়েছে। বেশি হয়ে যাচ্ছে। তা ১৫০ থেকে যদি আমি ১০০ বাদ দিই তাহলে কত পার্সেন্ট হচ্ছে? উভয় বিষয়ে? সেটা হচ্ছে ৫০%। আর এই ৫০% মানে বলে দেওয়া আছে আমার কত? ১৫০ জন। ঠিক আছে? তাহলে ১০০% সমান কত? কত? ৩০০ জন। একবারে সঠিক উত্তর এটা। আর কিছু নেই। মুখে, মুখে করা যাবে অঙ্কটা। চলো ১৯ নম্বর প্রশ্ন। এক ব্যক্তি তার মাসিক আয়ের ০.15 অংশ পুত্রের পড়াশোনার জন্য ব্যয় করেন এবং বাকি টাকার ০.৮ অংশ সংসার খরচ এবং অবশিষ্ট সঞ্চয় তিনি মানে অবশিষ্ট টাকা তিনি সঞ্চয় করেন। তার মাসিক সঞ্চয় যদি ৳৪২৫ হয় তাহলে মাসিক আয় কত? তাহলে আমার কথা হচ্ছে কি, ধরে নাও তার মাসিক আয় হচ্ছে ১ অংশ। ঠিক আছে? এটা তার মাসিক আয়।
তাহলে তার পুত্রের প্রথমে হচ্ছে তার পুত্রের পড়াশোনা কত? পুত্রের জন্য সে কি করে 0.15 অংশ সে করে। তাহলে বাকি কত থাকছে? বাদ দিলে কত থাকে? বাকি কত আছে? তাহলে 0.85 এটা বাকি থাকছে। এবার এখান থেকে সে কি করছে? সংসার খরচ করছে এই 0.85 এর উপরে হচ্ছে কত পার্সেন্ট? 0.8%, এই 0.8 অংশ। ঠিক আছে? এর উপরে এটা সে করছে। এবার আমরা কাটাকাটি করি এটা। তাহলে এর দশমিক যদি তুলে দিই আমি, তাহলে এখানে 100 আসবে। এখানে দশমিক তুলে দিলে কি হবে? 10 আসবে। তাহলে কাটাকাটি করি। 17 এখানে আসবে। এখানে কি আসবে? এই 5 17 5 দুগুণে 2 4 তাহলে কত হলো এটা? 17 4 হচ্ছে 68, তাই তো? 68/100 মানে হচ্ছে সংসার খরচ করছে সে 0.68 এত অংশ। ঠিক আছে? তাহলে সংসার খরচ যদি সে এত অংশ করে, তাহলে বাকি আর কত থাকছে? হুম? ছিল কত বাকি? 0.85। এখান থেকে যদি সে সংসার খরচটা বাদ দিয়ে দেয়, তাহলে বাকি কত থাকবে? বাকি থাকবে হচ্ছে 0.17। আর এটাই মানে কি বলেছে? এটাই মানে 425 বলেছে। তাহলে এক মানে আমি কি বলতে পারি? যে 425 বাই হচ্ছে 0.17। এই 17টা কি এই দশমিকটা কি উপরে গুণ হয়ে যাবে। 17 দিয়ে কাটাকাটি করি। 17 দুগুণে 34, 17 পাঁচে 85, মানে এটা হবে 2500। ঠিক আছে? 2500 টাকা। তার মাসিক আয় কত হবে? 2500 টাকা হবে। ঠিক আছে? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। 20 নম্বর প্রশ্ন। 99 পূর্ণ 1/7, 99 পূর্ণ 2/7, 99 পূর্ণ 3/7, 99 পূর্ণ 4/7, 99 পূর্ণ 5/7 আর 99 পূর্ণ 6/7। এটাকে তোমাকে যোগ করতে হবে। সহজ উপায় কি? 99 কমন নিয়ে নাও। তাহলে কি পড়ে থাকবে? হুম? এবার 99 যখন কমন নেবে তখন কিন্তু এই ভুলটা হবে। সরাসরি কমন নিলে এই ভুলটা কিন্তু করবে না কেউ। কি করতে হবে? করবে যেটা সেটা হলো কি 99 যখন কমন নিচ্ছ, কিন্তু তুমি কটা 99 কমন নিচ্ছ? 1 টা 2 টো 3 টে 4 টে 5 টা 6 টা। তাহলে ইনটু 6 এটা লিখবে। এবারে ভেতরে গুলো যোগ করে দাও। 1/7 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 6/7 যোগ করো। তাহলে যোগ করলে কি হবে? 99 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 594। আর এটা এদিকে যোগ করলে কত হবে? হুম? এটা যোগ চিহ্ন, হ্যাঁ? কত হবে বলো? 7 লসাগু হবে 7, আর এটা যোগ করলে কত হবে? দেখো এমনি যোগ হয়ে যাবে সবগুলো। 6 5 11, 11 6 11 4 হচ্ছে 15, 15 5 হচ্ছে কত? 15 5 20 আর একে 21, 21 বাই হচ্ছে 7। 21/7 মানে কি কারাট হয়ে যাবে। 7 3 21 মানে 3 যোগ হবে। তাহলে 3 যোগ করলে কত হবে? 597 হবে। ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। অপশন এ। দেখো পরের প্রশ্ন দেখো। একটি ট্রেন ঘন্টায় 54 কিমি পথ যায়। ট্রেনটি 10 সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি অতিক্রম করলো। ঠিক আছে? তাহলে খুঁটি দুটির মধ্যে দূরত্ব কত? বলো। বলো কিভাবে করবে? তাহলে ট্রেনটার বেগ কত? 54 কিমি পার আওয়ার। আমাকে উত্তর কি চেয়েছে? মিটার পার সেকেন্ডে, মিটারে। আর সেখানে কিন্তু সময় দেওয়া আছে সেকেন্ডে। তাহলে একে প্রথমে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে করলে কি হতে হবে? 54 কে আমাকে ছোটতে আসছি মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 3 54 মানে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এবারে কথা হচ্ছে, যদি 15 মিটার পার সেকেন্ড হয়, যে 1 মিটার এসে মানে 1 সেকেন্ডে সে 15 মিটার মানে 15 মিটার যাচ্ছে। তাহলে 10 সেকেন্ডে সে কতটা যাবে? তাহলে 15 ইন্টু 10 মানে 150 মিটার। এটাই চেয়েছে উত্তর আমাকে। সঠিক উত্তর কি? অপশন এ। দেখো 22 নম্বর প্রশ্ন। এক মাঝি নৌকা করে 36 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার ফিরে এলো। ওই স্থানে যেতে তার যে সময় লাগে, ফিরতে তার থেকে কিন্তু 1 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় 3 কিমি হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে কিভাবে বের করবো এটা? এটা বের করতে হলে আমার কি করতে হবে? প্রথমে অনুকূলে গতিবেগ করতে হবে। তাহলে
ধরে নাও যে তার স্রোতের গতিবেগ হচ্ছে এক্স, আমি জানি না। আর স্রোতের বলছি, নৌকার গতি হচ্ছে এক্স, স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে। অনুকূল করলে আমরা কি করি? অনুকূল গতিবেগ করলে কি করি? আমরা এক্স প্লাস থ্রি করি, তাই তো? আর প্রতিকূল করলে কি করতে হবে আমাকে? প্রতিকূল করলে এক্স মাইনাস থ্রি করতে হবে। এটা হচ্ছে কি অনুকূলে গতিবেগ, আর এটা প্রতিকূলে গতিবেগ। ওকে, এবারে কি ডিস্টেন্স কত বলেছে? 36 কিমি। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি অনুকূলে যাই তাহলে সময় কত লাগবে? তাহলে 36/3, এই 36 বাই আমি এক্স প্লাস 3 বলবো। আর প্রতিকূলে গেলে কি করতে হবে? 36 বাই এক্স মাইনাস 3। কিন্তু প্রতিকূলে কিন্তু 1 ঘন্টা সময় বেশি লাগছে। তাহলে আমি কি বলতে পারি যে প্রতিকূলে যে সময়টা, যে 36 বাই এক্স মাইনাস 3 সেখান থেকে অনুকূলের সময়টাকে বাদ দিলে তবে কিন্তু সেটা ইকুয়াল 1 হবে। তাই তো? ঠিক আছে? এবারে এই দুটোকে বিয়োগ করে দিই। তাহলে বিয়োগ করো। এটা বিয়োগ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3x, এবার 3 গুণ হয়ে যাবে এদিকে, মাইনাস 3x প্লাস মাইনাস 9 হবে এটা, মাইনাস 9, 3x কেটে যাবে। উপরে যদি আমি 36 কমন নিয়ে নিই, ব্র্যাকেটের মধ্যে করি আমি, এটা এখানে বসবে, এটা এখানে বসবে। তাই এটা এখানে বসলে কি হবে? ax প্লাস 3 বসলো, মাইনাস, আর এটা মাইনাস ছিল, তাই এটা প্লাস 3 হয়ে যাবে। হলো, সমান হচ্ছে 1। এখানে x কেটে গেল, 36, এটা 6 হচ্ছে, তাই তো? এদিকে কি থাকছে? এদিকে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9, এটা এদিকে নিয়ে চলে আসি আমি। এদিকে হচ্ছে 36 ইন্টু 6 মানে 216, 216 সমান আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9। ওকে, কোনাকুনি চলে গেল। এবারে এখান থেকে আমি বলতে পারি, এটা এখানে নিয়ে করছি আমি, যে এক্স স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে, মাইনাস 216 সমান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 225 সমান 0, ঠিক আছে? আর এক্স স্কোয়ার সমান হচ্ছে 225, তাহলে এক্স সমান কত হবে? তাহলে রুট 225, মানে এক্স সমান হবে 15। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 15 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো দেখি 23 নম্বর প্রশ্ন কি আছে। চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় সে হচ্ছে কি সেই টাকায় কত কেজি, এটা কত কেজি চিনি বেশি কেনা যাবে? তাহলে 20% কম হয়েছে, এখন চিনির দাম 20% যদি কমে গেছে, মানে 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5। ধরো আগে 5 টাকা যদি থাকে, ঠিক আছে, এখন সেটা 4% হয়ে গেছে, ঠিক আছে? এটার দাম, আর এটা হচ্ছে ব্যবহার, এটা এটা আগে, এটা আগে, আর এটা বর্তমান, ঠিক আছে? তাহলে আগে যদি 5 টাকা ছিল এখন হচ্ছে 4 টাকা হয়ে গেছে। তো দামের সঙ্গে ব্যবহার কিন্তু উল্টে যায়। আগে যদি 4 ব্যবহার হতো এখন কিন্তু 5 ব্যবহার হবে। কেন হবে? কারণ দাম কমেছে। দাম কমলে তো ব্যবহার বাড়বে না ওই টাকায়। জিনিস তো বেশি পাবে, তার জন্য। তাহলে ডিফারেন্স কত হয়েছে? 1 হয়েছে। এই 1 ডিফারেন্সের জন্য কি হয়েছে এখন? পূর্বে 20 কেজি সে ক্রয় করতে পারত। পূর্বে ক টাকাতে কিনতো? 4 টাকা দিয়ে। কত কিনতো? 20 কেজি। ঠিক আছে? তাহলে 1 টাকা দিয়ে কত কিনতো? 1 টাকা দিয়ে হচ্ছে 5 কেজি কিনতো। তাই না? তাহলে এখন এখন কি বলছে? এখন সেই টাকায় কত কেজি চাল বেশি কেনা যাবে? তাহলে আগে যদি তাহলে ১ ইউনিটের ভ্যালু কত ছিল? ৫ কেজি। এখন তাহলে ১ ইউনিট যদি ৫ কেজি হয় তাহলে ৫ ইউনিট কত হবে? ৫ ইন্টু ৫ মানে ২৫ কেজি কিনতে হবে। তাহলে আগে কিনতো কত? ২০ কেজি, এখন ২৫ কেজি কিনতে হবে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ৫ কেজি। তাহলে সঠিক উত্তর কি? ৫ কেজি। ৫ কেজি সে কিন্তু বেশি পাচ্ছে। কারণ দাম কমেছে তার জন্য। তাই না? চলো ২৪ নম্বর প্রশ্ন। কি আছে দেখো। একটি জলপূর্ণ কলসির ওজন ১৬.৫ কিগ্রা এবং কলসির ২/৫ অংশ জলপূর্ণ থাকলে কলসির ওজন হয় ৭.৫ কিগ্রা। তাহলে কলসিটির অর্ধেক জলপূর্ণ থাকলে তার ওজন কত হবে? তাহলে আমার কথা হচ্ছে কি, ধরো কলসি এবং তার হচ্ছে কি এক অংশ, তার এক অংশ জলের ওজন, ঠিক আছে? জলের ওজন হচ্ছে কি কত অংশ জানি না, আমি সম্পূর্ণ অংশ ধরলে আর কি,
জলের ওজন হচ্ছে 16.5 কেজি। ঠিক আছে? তাহলে কলসির সঙ্গে যদি আমি তার 2/5 অংশ যদি জলের অংশ ধরি, তখন তার ওজন কত হচ্ছে? 7.5 কেজি। ওকে? তাহলে এখানে যদি আমি কলসি, কলসি কেটে দিই, যদি বিয়োগ করে দিই, তাহলে কত বেরোবে এটা? হুম? এটা যদি বিয়োগ করে দিই, তাহলে কলসি কেটে গেল। তাহলে এই অংশ থেকে এই অংশ বাদ দিলাম। 1 থেকে যেভাবে আমরা হচ্ছে সরল সুদের অঙ্কগুলো করি। যে এত বছরের সরল সুদ এত, এত বছরের সরল সুদ এত, তাহলে বার্ষিক সরল সুদ কত? ঠিক আছে? তো এটা যদি বিয়োগ করি আমরা, তো এটা কত হবে? 1 থেকে 2 এর 5 বিয়োগ করলে 3 এর 5। 3 এর 5 অংশ। তাহলে 3 এর 5 অংশ ওজন কত হবে? এটা মাইনাস করলে 9 কেজি। ঠিক আছে? তাহলে 3 এর 5 অংশ যদি 9 কেজি হয়, তাহলে 1 অংশের ওজন কত হবে? তাহলে 9/3 এর 5। তাহলে 9/3 এর 5 মানে কি? 5 টা উপরে চলে যাবে। নিচে 3 চলে আসবে। 3 তিরিকে 9 মানে 15 কেজি বা 15 কিগ্রা। সঠিক উত্তর কি হবে? অপশন ডি। বুঝতে পেরেছো? দেখো 25 নম্বর প্রশ্ন। 3 ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 171 বছর। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 8:7:6। তাদের প্রত্যেকের বর্তমান বয়স কত? বলো কিভাবে করবে এটা? তাহলে 3 জনের বয়সের সমষ্টি কিন্তু বলে দিয়েছে আমাকে। কত বলেছে? 171। ওকে? তাহলে 171 যদি হয়, তাহলে আমার কথা হচ্ছে যে 8 বছর পূর্বে, 8 বছর পূর্বে তাদের বয়সের যে সমষ্টি, বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 171 থেকে আমাকে কি করতে হবে? ৩ জন মানে কি ৮ ৩ ২৪ বছর কিন্তু বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে ২৪ বছর বাদ দিলে কত হবে? ১৪৭ বছর। ঠিক আছে? এবার ৮ বছর পূর্বে কিন্তু তাদের অনুপাত কিন্তু বলে দিয়েছে আমাকে। তাই তো? তাহলে আমি ৩ জনের বয়স পেয়ে যাবো এবারে। তাহলে ১৪৭ এর সঙ্গে আমি ১ম জনেরটা করব। আনুপাতিক ভাগ হারে। যে ৮ এটা যোগ করি। ৮ ৭ ১৫ ১৫ ৬ ২১। ২১, ২১ ৭ এ মানে ১ম জনের হচ্ছে ৫৬ বছর। ৫৬ বলছি। হ্যাঁ, ৮ ৭ ৫৬, ৫৬ বছর ১ম জনের। আর ৮ বছর পূর্বে কিন্তু। তো ২য় জনের কত হবে? ১৪৭ ইন্টু হচ্ছে ৭/২১। এটা ৭ দিয়ে ভাগ যাবে মানে ৪৯ বছর ২য় জনের। ৩য় জনের কত হবে? ১৪৭ ইন্টু হচ্ছে ৬/২১। ৭ দিয়ে ভাগ যাচ্ছে মানে ৭ ৬ ৪২। তাহলে তাদের ৮ বছর পূর্বে হচ্ছে বয়স কত ছিল? একজনের ৫৬, একজনের ৪৯, একজনের ৪২। ঠিক আছে? তাহলে বর্তমান বয়স কত হবে? সবার সঙ্গে ৮ যোগ করে দাও। এর কত হবে তাহলে? ৫০। এর কত হলো? ১৭ মানে ৫৭ বছর। আর এর কত হলো? ৮ ৬ ১৪ মানে ৬৪ বছর। তাহলে একজনের ৬৪ বছর, একজনের ৫৭ বছর, একজনের ৫০ বছর। দেখো সঠিক উত্তর কোনটা আছে? অপশন বি ৬৪ বছর, ৫৭ বছর, ৫০ বছর। হলো? ঠিক আছে। এই ছিল আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। অলরেডি ৮ টা ক্লাস হয়ে গেল এই নিয়ে। ঠিক আছে? এর আগে ৭ টা ক্লাস করিয়ে দিয়েছি তোমাদেরকে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করে নিও যারা করোনি ক্লাসগুলো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।